এইচএসসি ফিজিক্সের কথা বললেই যে চ্যাপ্টারটার নাম শুনে অনেকেই একটু ভয় পায় সেটা হলো থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যা। কিন্তু সত্যি কথা বলতে কি, ঠিকঠাক একটা স্ট্র্যাটেজি জানা থাকলে এই চ্যালেঞ্জটাকে কিন্তু একটা বিরাট সুযোগে বদলে ফেলা যায়। চলুন, আজ আমরা ঠিক সেটাই করব। তাপগতিবিদ্যার ভয়কে একেবারে জয় করার একটা পারফেক্ট কৌশল জেনে নেব। অনেকেই বলে ফিজিক্সের এই চ্যাপ্টারটা নাকি অনেক কঠিন, মানে অনেকগুলো সূত্র, তারপর সমষ্ণ, রুদ্ধতাপীয়, এইসব জটিল প্রক্রিয়া আর এন্ট্রপির মতো কনসেপ্টগুলো তো আছেই। সবকিছু মিলে মাথায় কেমন যেন একটা জট পেকে যায়। কিন্তু প্রশ্ন হলো, এটা কি আসলেই এতটা কঠিন, নাকি আমাদের পড়ার কৌশলে কোথাও একটু ভুল থেকে যাচ্ছে? আচ্ছা, এই স্লাইডটা একটু খেয়াল করে দেখুন তো। এটা কিন্তু এমনি এমনি বানানো কোনো ডেটা না, এটা হলো বিগত বছরের বোর্ড পরীক্ষার প্রশ্নের একটা অ্যানালিসিস। দেখেন, থার্মোমেট্রি আর শূন্যতম সূত্র থেকে 14-12-এরও বেশি প্রশ্ন এসেছে, সৃজনশীল আর এমসিকিউ মিলিয়ে। আবার প্রথম সূত্র থেকেও প্রশ্ন এসেছে 4-বারের বেশি। তার মানে কি দাঁড়ালো? মানেটা খুব পরিষ্কার, পরীক্ষায় ভালো নম্বর তোলার জন্য এই চ্যাপ্টারটা অসম্ভব গুরুত্বপূর্ণ। এটাকে পাশ কাটিয়ে যাওয়ার আসলে কোনো অপশনই নেই। তো আজকে আমরা কি নিয়ে কথা বলবো? আমাদের প্ল্যানটা খুব সিম্পল। প্রথমে আমরা দেখব এইচএসসি পরীক্ষার আসল চ্যালেঞ্জগুলো কি। এরপর সবচেয়ে কনফিউজিং দুইটা টপিক, সমষ্ণ আর রুদ্ধতাপীয়, এই দুটোর মূল পার্থক্যটা একদম পরিষ্কার করে বুঝব। তারপর এন্ট্রপির হিসাবটাকেও সহজ করে ফেলব। আর সবশেষে বোর্ড পরীক্ষায় কিভাবে বাজিমাত করা যায় তার একটা সলিড কৌশল নিয়ে কথা বলবো। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। তাপগতিবিদ্যার একেবারে হার্ট বলতে পারেন এই দুটো প্রক্রিয়াকে, সমষ্ণ এবং রুদ্ধতাপীয়। এই দুটোর বেসিক বা ভিত্তি যদি একবার মজবুত হয়ে যায় না, তাহলে দেখবেন সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়াটা কতটা সহজ হয়ে গেছে। তো এই দুটোর মধ্যে আসল পার্থক্যটা কোথায়? দেখুন, সমষ্ণ প্রক্রিয়া নামে বোঝা যাচ্ছে খুব ধীরে ধীরে হয়। এত ধীরে হয় যে সিস্টেমটা তার চারপাশের সাথে তাপ আদান প্রদান করে নিজের টেম্পারেচারটা একদম কনস্ট্যান্ট বা স্থির রাখতে পারে। আর অন্যদিকে রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা হয় ঠিক তার উল্টো, মানে সাংঘাতিক দ্রুত। এত ফাস্ট হয় যে সিস্টেমটা বাইরের সাথে তাপ লেনদেন করার কোনো সুযোগই পায় না। ফলে যা কাজ করার তা নিজের ভেতরের শক্তি খরচ করেই করে। তাহলে সমষ্ণ প্রক্রিয়ার মেন কন্ডিশন বা প্রধান শর্তটা কি? শর্ত একটাই, তাপমাত্রা একদম ফিক্সড থাকবে, মানে তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। ডেল্টা টি ইজ ইকুয়াল টু 0। আর আদর্শ গ্যাসের জন্য এর যে সমীকরণ সেটা হলো পিবি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। একটা খুব সহজ উদাহরণ দেই। ধরুন বরফ গলে পানি হচ্ছে, যতক্ষণ পুরো বরফটা গলে না যায় তাপমাত্রা কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াসেই আটকে থাকে, তাই না? এটাই কিন্তু একটা পারফেক্ট সমষ্ণ প্রক্রিয়ার উদাহরণ। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ার বেলায় কি হয়? এখানে সিস্টেম আর পরিবেশের মধ্যে কোনো হিট এক্সচেঞ্জ বা তাপের আদান প্রদান হয় না, মানে কিউ ইজ ইকুয়াল টু 0। এর সমীকরণটা দেখতে একটু আলাদা। পিভি গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এই যে গামা দেখছেন, এটা হলো গ্যাসের দুই ধরনের আপেক্ষিক তাপের একটা অনুপাত। আচ্ছা, একটা মজার উদাহরণ দেই। হঠাৎ করে যখন সাইকেলের টায়ার ফেটে যায়, খেয়াল করেছেন কি বাতাসটা কেমন ঠান্ডা হয়ে বেরিয়ে আসে? ওটাই কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়ার একটা দারুণ রিয়েল লাইফ এক্সাম্পল। ওকে, এবার আসা যাক সৃজনশীল প্রশ্নের একটা হট টপিকে, আর সেটা হলো এনট্রপি। এই এনট্রপির পরিবর্তন হিসাব করতে গিয়ে কিন্তু অনেকের মাথা ঘুরে যায়। কিন্তু বিশ্বাস করুন, আমরা যদি এর পেছনের মূল ব্যাপারটা ধরতে পারি, তাহলে যে কোনো ম্যাথ সলভ করাটা আসলে সময়ের ব্যাপার মাত্র। দেখুন, বোর্ড পরীক্ষার জন্য এন্ট্রপির সমস্যাগুলোকে আমরা মূলত দুইটা ভাগে ভাগ করতে পারি। একদম সিম্পল। এক, যেখানে কোনো কিছুর তাপমাত্রা বদলায়, আর দুই, যেখানে বস্তুর অবস্থার পরিবর্তন হয়। যেমন ধরুন বরফ গলে পানি হয়ে গেল বা পানি ফুটে বাষ্প হয়ে গেল। আমাদের কাজ হলো শুধু প্রশ্ন পড়ে এই দুইটা টাইপের মধ্যে কোনটা সেটা বের করা। ব্যাস, অর্ধেক কাজ শেষ। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে, তাই না? যখন কোনো বস্তুর অবস্থার পরিবর্তন হয়, যেমন ওই যে বরফ গলে পানি হওয়ার উদাহরণটা দিলাম, তখন তো তাপমাত্রা স্থির থাকে। তাহলে সেখানে এন্ট্রপির পরিবর্তনটা আমরা হিসাব করব কিভাবে? এর উত্তরটা কিন্তু খুব সহজ এবং আমাদের জানাই আছে। একটা ছোট্ট সূত্র ব্যবহার করলে এই হিসাবটা করে ফেলা যায়।
এন্ট্রপির যে কোনো ম্যাথ আসুক না কেন, এই 3টা স্টেপ ফলো করলেই দেখবেন ম্যাথ মিলে গেছে। স্টেপ 1, আগে আইডেন্টিফাই করুন এটা কি তাপমাত্রা পরিবর্তনের ম্যাথ নাকি অবস্থা পরিবর্তনের। স্টেপ 2, এবার সঠিক সূত্রটা বেছে নিন। তাপমাত্রা বদলালে একটা সূত্র, অবস্থা বদলালে আরেকটা। আর স্টেপ 3, জাস্ট মানগুলো বসিয়ে ক্যালকুলেট করে ফেলুন। এই 3টা স্টেপ মাথায় রেখে যদি টাইপ ধরে ধরে কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করেন, আমি গ্যারান্টি দিচ্ছি এন্ট্রপি আর কখনোই কঠিন মনে হবে না। আচ্ছা, আমরা তো কনসেপ্টগুলো মোটামুটি বুঝে ফেললাম, কিন্তু শুধু কনসেপ্ট বুঝলেই তো হবে না, পরীক্ষার খাতায় ভালো নম্বরও তো পেতে হবে, তাই না? আর এর জন্য দরকার একটা স্মার্ট স্ট্র্যাটেজি, বা বলতে পারেন একটা গেম প্ল্যান। চলুন এবার সেই গেম প্ল্যানটা কি হবে সেটা দেখে নেওয়া যাক। বোর্ড পরীক্ষায় সফল হওয়ার জন্য এই ব্লুপ্রিন্টটা ফলো করাটা খুব জরুরি। শুধু একটা চ্যাপ্টার রিডিং পড়ে শেষ করলেই কিন্তু হবে না। যা করতে হবে তা হলো প্রত্যেকটা টপিকে টাইপ ধরে ধরে সৃজনশীল মানে সিকিউ আর এমসিকিউ সলভ করতে হবে। বোর্ডের প্রশ্নের ধরনটা কেমন হয় সেটা বোঝার জন্য তো পুরনো বছরের প্রশ্ন সলভ করার কোনো বিকল্পই নেই। আর নিজেকে যদি আরেকটু এগিয়ে রাখতে চান, তাহলে টেস্ট পরীক্ষার জন্য একটু অ্যাডভান্স লেভেলের সমস্যাও সমাধান করতে পারেন। তবে একটা কথা সবসময় মনে রাখবেন, সবকিছুর আগে হলো কনসেপ্ট। সূত্র মুখস্থ করার আগে মূল ধারণাটা একদম পরিষ্কার করে ফেলুন। কনসেপ্ট ক্লিয়ার থাকলে প্রশ্ন যতই ঘুরিয়ে আসুক, উত্তর দেওয়াটা সহজ হয়ে যাবে। আর দিনের শেষে সব কিছুর সমাধান কিন্তু একটাই, প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড মোর প্র্যাকটিস। অন্যরকম পাঠশালার এই কথাটা কিন্তু 100% সত্যি। তাপগতিবিদ্যা নিয়ে যত রকম সমস্যাই আপনার থাকুক না কেন, তার সমাধান হলো বেশি বেশি করে সিকিউ আর এমসিকিউ সলভ করা। যত বেশি প্র্যাকটিস করবেন, কনফিডেন্স লেভেলও ততটাই বাড়বে। তো এখন তো পুরো স্ট্র্যাটেজিটাই আমাদের হাতে, তাহলে আর অপেক্ষা কিসের? এখনই ঠিক করে ফেলুন তাপগতিবিদ্যার কোন টাইপের সমস্যাটা দিয়ে আজ আপনার প্র্যাকটিস সেশন শুরু হবে। সমষ্ণ প্রক্রিয়ার ম্যাথ করবেন নাকি এন্ট্রপির পরিবর্তন হিসাব করবেন? মনে রাখবেন, সঠিক অনুশীলনই কিন্তু কঠিনকে জয় করার একমাত্র উপায়।